আমি একটু বেরোচ্ছি। জেলা শিক্ষা অফিসে। ঠিক আছে। কি হলো? কিছু না মা। যাবার সময় বাধা দিলি, একটু বসে যা বাবা, আয়। কি যে বলো মা, আজকাল এসব কুসংস্কার কেউ মানে? কেউ না মানুক, আমি মানি। আচ্ছা ঠিক আছে। তুই কি চাকরি বাকরি আর কোনো চেষ্টা করবি না? নতুন হাই স্কুলটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ওখানে টিচার হিসেবে জয়েন করব। তোমার মনে আছে মা, বাবা প্রায় বলতেন শিক্ষকতা হচ্ছে মহৎ পেশা। তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই, জমির ফসলে মা ছেলে সংসার দিব্যি চলে যাচ্ছে। মা মা আমি তোমার কাছে, এই মাটির কাছে থাকতে চাই। মানুষটা এই গ্রামটাকে বড় বেশি ভালোবাসতো। মা মা মন খারাপ করো না। তুই যা ভালো বুঝিস তাই কর বাবা। সাগর কুলের নয়ারে গেল কই? বলে লাভ নাই। গেল কই? কি হয়েছে ভাই? হ্যাঁ কি হয়েছে? একটা বোমা সাইজের চিকা আমার দেখে তোমাকে বাড়ির দিকে ঢুকলো। হ্যাঁ বলে লাভ নাই। গেল কই? আজ তোরই একদিন কি আমারই একদিন। মনে হয় খবর হয়ে গেছে। শাশিয়াম্মা, এই বছরে এক মাস আমার মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়, কথাটা সত্য। কিন্তু অন্তরিত টাইম হয় নাই। কারণ কারণ হিসাব করে লই, এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এখনো 2 মাস বাকি। কিন্তু কান্দা ভাই, তোমার সাইজ দেখে তো আমার সন্দেহ হচ্ছে। কথাটা তুমি মিথ্যা কও নাই। এইবার টাইম আসার আগে এই যেন মাথাটা কেমন আউলা জ্বালা লাগতেছে। খারাপ খারাপ, একটু তেল দিয়ে লই, তেল দিয়ে লই একটু। আজকাল সাথে সাথে রাখি তেল চিকিৎসা। শোনো, তোমার চিকিৎসা পরে হবে, আমি একটু বাইরে বেরোচ্ছি, তুমি একটু মার দিকে খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না, এখনো 2 মাস বাকি। সাগর কুলের নাই আরে অপর বেলায়। কি হয়েছে আপনার? কি হয়েছে? এই যে শুনুন শুনুন, কি হয়েছে? আঘাত তেমন গুরুতর না, চিন্তার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। চক্ষু মিলে তাকাইছে। আপনি উঠবেন না প্লিজ, শুয়ে পড়ুন।
আমি কোথায়? আপনি আপনি আমাদের বাড়িতে। কি হয়েছিল আপনার? আমি আমার হ্যাঁ হ্যাঁ বলো, কোনো ভয় নেই তোমার? ভয়? হ্যাঁ, ভয় নেই মা তোমার, তুমি নিরাপদই আছো। আমি ডাক্তার। কি হয়েছে সবকিছু খুলে বলো তো আমাকে। কি হয়েছে মানে? আশ্চর্য, ভুলে গেছেন আপনি? জঙ্গলের মধ্যে পেয়েছি আপনাকে, মুখে ঘাম, কপালে রক্ত। আপনাকে ধরে ফেলতে আপনি জ্ঞান হারিয়ে ফেলেন। আমি জঙ্গলে? রক্ত? রক্ত কেন? সেটা তো জানতে চাচ্ছি। আমি কিছু জানি না। কি নাম তোমার? আমার নাম মনে পড়ছে না। কি নাম আমার? আচ্ছা মা, তুমি একটু মনে করার চেষ্টা করো তো, কোত্থেকে এসেছো তুমি? আমার যে মনে পড়ছে না। কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছি? কে আমি? আমার কিছুই মনে হচ্ছে না। কি হয়েছে ওর? আমার মনে হয় মাথায় আঘাতের কারণে মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যার জন্য পেছনে কোনো কিছু সে মনে করতে পারছে না। সর্বনাশ, এখন কি হবে? না না, এই মুহূর্তে কিছু করার নেই। মেয়েটি খুব দুর্বল, ওর কিছু বিশ্রাম প্রয়োজন। ওর স্মৃতিশক্তি কি কোনোদিনই ফিরে আসবে না? এসব ক্ষেত্রে জোর দিয়ে কিছু বলা যায় না। তাহলে তাহলে মেয়েটিকে নিয়ে এখন কি করব? মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকুক। কিন্তু মা, অজানা অচেনা একটি মেয়ে। অচেনা হলো, মেয়েটা এখন অসুস্থ, ওকে তো আর এই অবস্থায় রাস্তায় ফেলে দিতে পারি না। সবই বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তুই বরং ওর একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা কর। হ্যাঁ, ব্যাগ জুড়া কয়ে গেছিলা? একটা ইন্টারভিউ ছিল। কেমন হইল? হবে না, কিচ্ছু হবে না। ধান চাল বিক্রি করে গাড়ি ভাড়া জোগাড় করে শহরে যায় ইন্টারভিউ দিতে। আর ওনারা এমন সব আজগুবি প্রশ্ন করেন যার কোনো মাথা মুন্ড নেই। কবে যে তোমার একটা চাকরি হইব? যেদিন খুশি হোক, তাতে তোর কি? হ্যাঁ, আমার কি? হাই হাই, ভুলে গেছিলাম, আমি যাই। কোথায় যাবি? সজল ভাইদের বাড়িতে একটা পাগলি আসছে, আমি যাই। সজলদের বাড়িতে পাগলি? সজল, মেয়েটা তো কিছুই মুখে দিচ্ছে না, কোনো কথাও বলছে না। দেখি। আপনি নাকি কিছুই খাচ্ছেন না? আমার কিছু খেতে ইচ্ছা করে না। না করারই কথা। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, কিন্তু কিন্তু তবু তো আপনাকে খেতে হবে। আপনার শরীর খুব দুর্বল, না খেলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। নিন প্লিজ। বললাম তো আমি কিছু খাবো না। কেন খাবেন না? আপনি কি চান না সুস্থ হতে? একবার ভেবে দেখুন, আপনার ঘরে মা আছেন, বাবা আছেন, আপনাকে হারিয়ে সবার নিশ্চয় দুশ্চিন্তা হচ্ছে। আমাদের কথাও একবার ভাবুন। এখানে এভাবে আপনাকে আমরা কতদিন রাখতে পারবো বলুন? আপনাকে সুস্থ হতেই হবে। নিন, খেয়ে নিন বলছি, প্লিজ নিন। কি দেখছেন? আপনার কি কিছুই মনে পড়ছে না? কি আপনি? না,
আমি কিছুই মনে পড়ে না। চেষ্টা করে দেখুন। চেষ্টা করেছি। আবার চেষ্টা করুন। ভাবুন কি আপনি কোথায় থাকেন। আমি কিচ্ছু মনে পড়ছে না। নিশ্চয় পড়বে। মনের উপর জোর খাটান। কে আপনি, কোথায় থাকেন, কি আপনার ঠিকানা? চেষ্টা করুন, চেষ্টা করুন। কে আপনি? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। সজল ভাই, কি হয়েছে? আর কি হয়েছে বলবি তো? এটাই কি সেই পাগলিটা? কি যাতা বলছিস? একটা দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওই এক কথা। না, এক কথা না। বুঝছি, তোমার সাথে কথা কয়ে পোষাইবো না। খালাম্মা কই? খালাম্মা, ওইটা কি রমিজ না? ডাক দেওয়া রে। রমেশ, রমেশ। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা রমিজ মিয়া এত দূরে দূরে থাকো কেন? জি, 3 তারিখা 9 মন ধান, ধান কাটা হইলে বুঝাই দেবা। 9 মন ধান দিলে বউ পালাপান লইয়া কি খামু মাদবর সাহেব? পীড়িতের কথা কইও না, ধার নাওনের সময় এসব কথা কইয়াছিল। মাদবর সাহেব, গরিবের উপর একটু রহম করেন মাদবর সাহেব। হ্যাঁ, মেজাজ খারাপ করো না, ধান হইলে ঠিক মতো বুঝাই দেবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফসল হয়েছে দেখে সব ভুললে গেছো। মনে রেখো, সাদা দলিলে ঠিক হয়ে দিছিল, বেশি তৈরি বড়ি করলে এমন টাইট দিমু। হেদায়েত, আমার নাম হইল গিয়া খন্দকার হেদায়েত। আচ্ছা, একটা কথা সত্যি করে বলতো, কি? মেয়েটি কি সত্যি পাগল? কে বলেছে তোকে এসব? মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার মানে অতীতে সবকিছু সে ভুলে গেছে। আচ্ছা, তুই তো মহা ঝামেলায় পড়ে যাবি রে। অলরেডি ফেসেই গেছি। নাম ঠিকানা কিছুই বলতে পারে না। কি করে যে ওর ঠিকানা বের করা সম্ভব? কিন্তু এভাবে কতদিন তোদের বাড়িতে থাকবে? বুঝতে পারছি না। আসলে আসলে একটা না একটা উপায় বের করতেই হবে। চাচি আম্মা, ও চাচি আম্মা, উপায় পেয়ে গেছি গো। চাচি আম্মা, ও চাচি আম্মা। আহা, কি শুরু করলি রে তুই গেন্দা? শুরু করি নাই তো, একটু পরেই শুরু হইব। বহুত বুদ্ধি করে চিন্তাটা বাইর করছি চাচি আম্মা। কিসের বুদ্ধি? হ্যাঁ, আমি বাজারে গিয়ে একটা ফুল দিয়ে আসুম। ভাই সাহেব, ভাই সাহেব, একটা মেয়ে হারিয়ে গেছে। থুকু পাওয়া গেছে, একটা মেয়ে পাওয়া গেছে। প্রমাণ দিয়া নিয়ে যাবেন ভাই সাহেব। তুই একটা ছাগল। ছাগল? ছাগল কেন চাচি? আরে বেকুব, মেয়েটি আশেপাশের কেউ হলে এমনিতেই এতদিন খোঁজ পাওয়া যেত। আরে মাথাটা ক্যান্সার না হলে জ্বালা লাগতেছে। কারণ 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 এটা তেল দিয়ে লই। এখন তো সময় হয় নাই। ভাদ্র মাস আজকে তো আরো প্রায় 2 মাস বাকি। মাথাটা তাহলে জ্বালালো কেন? জেলা শহরে গিয়ে একটু ঢোল দিয়ে আসি। আসলে তুই একটা পাগল। আরে জেলা শহরে গ্রামের মতো ছোট নাকি যে তুই ঢোল দিবি? তাইলে তাইলে উপায়, খোঁজ খবর কেমনি পাইবেন? হ্যাঁ, আমিও ঠিক বুঝতে পারছি না। শহরে সজলের এক বন্ধু আছে, সাংবাদিক, ওর সাথে কথা বলতে বলবো। কুসুম, কি খবর মা? আমার কোনো খবর নেই। পেয়ার খাইবা? না রে মা। বিষয়টা কি কত চাচা? মনটা ভালো নাই রে মা। তোমার তো মন খারাপ থাকার কথা না। খেতে তো এবার মেলা দান হইছে। হইলে কি হইব? ধান তো আমার ঘরে উঠবো না। কেন তোমার ঘরে উঠবো না কেন? মাতবরের কাছ থেকে 3 মণ ধান কর্জ দিছিলাম, 9 মণ ফেরত দিতে হইব। খেতে ধান আর আমার ঘরে উঠবো না রে মা। মা, মা, ও মা,
এই নাও, মেয়েটার জন্য তুমি যা জানতে বলেছিলে সব কাপড় আছে, দেখো। উনি কোথায় দেখছি না যে? ভেতরে চুপচাপ বসে আছে। ও ওর কোনো খোঁজ বের করতে পারলি? না মা, অনেকে ওনার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ওর অবস্থার তো কোনো উন্নতি হচ্ছে না রে। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মেয়েটা না সবসময় মন মরা হয়ে বসে থাকে। তুই এক কাজ করলে তো পারিস, কি? তুই ওকে নিয়ে একটু আশেপাশে ঘুরে আয় না। খোলামেলা পরিবেশে গেলে ওর মনটা বোধহয় সহজ হবে। আমাদের এই গ্রামটা বাংলাদেশের আর 10টা গ্রামের মতোই, আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। তবে হ্যাঁ, একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামে ধনী গরিব প্রত্যেকের বাড়ি মাটির তৈরি হয়। মুগ্ধ হওয়ার মতো তেমন কিছু দেখার নেই। তবে নাগরিক জীবন থেকে কেউ যদি হঠাৎ এসে ছিটকে পড়ে, তার কাছে ভালো লাগবে। কি ব্যাপার, আপনি তো কিছুই বলছেন না? কি বলবো? এখনো মনমরা হয়ে আছেন? এসব ভালো লাগছে না, তাই না? আমার বেশ লাগছে। বললেও বিশ্বাস হচ্ছে না। বুঝেছি, আপনাকে ইন্টারেস্টিং কিছু দেখাতে হবে। তেমন কিছু আছে নাকি এখানে? হ্যাঁ আছে, দিঘি, নাম পদ্ম দিঘি। চলুন আপনাকে দেখাই। এটাই হচ্ছে সেই পদ্ম দিঘি। কিন্তু দিঘিতে তো কোনো পদ্ম ফুল নেই। প্রতি মাসের শেষ পূর্ণিমায় মধ্যরাতে ফোটে। ইতিহাসটা বলি, অনেকদিন আগের কথা। তখন এই অঞ্চলের পানির বড়ই অভাব। গরিব প্রজাদের কথা চিন্তা করে এবং একমাত্র মেয়ের অনুরোধে রাজা এই দিঘিটা কাটালেন। কিন্তু দিঘিতে পানি ওঠে না। সবাই মহা চিন্তায়, দিন যাচ্ছে কিন্তু পানি নেই। একদিন রাজকন্যা স্বপ্নদ্রষ্টা হলো। ভরা পূর্ণিমা রাতে গেল দিঘির কাছে। রাজকন্যার নির্দেশ ছিল কেউ যেন তাকে অনুসরণ না করে। এদিকে সময় যায় কিন্তু রাজকন্যার ফেরে না। একসময় সবাই গেল দিঘির কাছে। অবাক হয়ে দেখল ভরা পূর্ণিমার আলোয় টুইটুম্বুর দিঘির জল, কিন্তু রাজকন্যা কোথাও নেই। দিঘির মধ্যিখানে ফুটে আছে এক লাল পদ্ম ফুল। রাজকন্যা রাজকন্যা কোথায় গেল? কেউ আর খুঁজে পায়নি। সবার ধারণা রাজকন্যা নিজেকে বিসর্জন দিয়েছে এই দিঘির জলে। ফুটে আছে লাল পদ্ম হয়ে। ইতিহাসটা খুব কষ্টের। তবে মজার একটা বিষয় আছে। যেমন? এই দিঘির জলে কেউ হাত রেখে কিছু প্রত্যাশা করলে তা পূরণ হয়। সত্যি? সত্যি। যেমন এখন আমি প্রার্থনা করব। কার জন্য? শুনলেই টের পাবেন। হে স্রষ্টা, তুমি সব জানো। তুমি মেয়েটিকে সুস্থ করে দাও, ফিরিয়ে দাও মেয়েটির হারানো স্মৃতি। কি হলো? কি যেন আমার হাত কামড়ে ধরেছে। দেখি কি হচ্ছে। এমনি ভান করছিলাম। ভীষণ চমকে দিয়েছেন আপনি আমাকে। বুকের ভেতরটা এখনো লাফাচ্ছে। এতক্ষণ যা বললাম সব বানানো এবং মিথ্যে গল্প। পদ্ম টদ্ম কিছু নেই। আসলে এই দিঘিটার খুব সাধারণ একটা নাম, গুইল্লার দিঘি। কি? গুইল্লার দিঘি। এই অঞ্চলের মানুষ গুইসাপকে গুইল বলেন।
কেন যে গুইল্লার দিকে নাম হলো তা কিন্তু বলতে পারবো না। আপনি বেশ মজার মানুষ তো, বানিয়ে বানিয়ে এতক্ষণ এত কিছু বললেন। শুধু একটি কারণে। এই যে একটু আগে আপনি হেসে উঠলেন, শুধু আপনার ওই হাসিটুকুর জন্য। আমার হাসির জন্য? হ্যাঁ, জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে এতগুলো দিন আপনার মুখে কোনো হাসি নেই। অসম্ভব বিষাদে ভার হয়ে থাকে অমন সুন্দর একটি মুখ। আমি শুধু ধাক্কা দিয়ে ওই মেঘের আড়ালটুকু সরাতে চেয়েছি। আপনার ভেতরটা খুব সরল, তাই সুন্দর করে এত কিছু বললেন। আমি কিন্তু মিথ্যে বলিনি। আচ্ছা আচ্ছা, যদি এমন হয় স্মৃতি ফিরে আসার পর যদি দেখা যায় যে আমার অতীতটা খুব ভয়াবহ ছিল, বাজে ছিল, তাহলে তাহলে নিশ্চয়ই আমাকে খুব ঘৃণা করবেন। এসব প্রশ্ন আসছে কেন? আমি জানি না কি আপনার অতীত, তবে যাই থাকুক না কেন, আমার বিশ্বাস হয় আপনার ভেতরটা কখনো ভয়াবহ হতে পারে না, অসুন্দর হতে পারে না। কেন কেন পারে না? কেন আপনার এত বিশ্বাস? কতটুকু জানেন আপনি আমাকে? আমি জানি না, তবে আপনার চোখের দিকে তাকিয়ে আমার বিশ্বাস হয় আপনার ভেতরটা সুন্দর। আপনার ভেতরটা কখনো অসুন্দর কিছু ছিল না। চলুন ফেরা যাক। অজল না, সাথে মাইয়া ডাকেডা। আপামনি, আপনি এখানে? আপনার মাথাটা এখন কেমন আপামনি? ভালো। ভালো নাই আপামনি, ভালো নাই। এটা আমার কপাল গান্দা ভাই। আপনার মনে খুব কষ্ট, তাই না আপামনি? কে বলেছে তোমাকে? আমি বুঝি। আমার মাথাটা আওলা যাইল হলে কি হইব, আমি অনেক কিছু বুঝি। কোথায় আপনার মা, কোথায় আপনার বাবা, আর কোথায় আপনি পড়ে রয়েছেন? দুনিয়ার কারো কথা মনে থাকে না। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে আপামনি? তুমি খুব ভালো গান্দা ভাই। সত্য কইতাছেন আপামনি? এই দুনিয়ায় দুইজন মানুষের আমার খুব আপনা মনে হয়। একজন চাচি আম্মা, অন্যজন সজল ভাইজান। এখন এখন আরেকজনের জন্য আমার খুব মায়া হয়। সেই মানুষটা আপনি আপামনি। কোনো চিন্তা করেন না আপামনি, আপনার মাথা ঠিক হয়ে যাইব, মাথা ঠিক হয়ে যাইব। কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। ভালো। পাগলের চিকিৎসা কেমন চলতেছে? মানে মানে যারা নিয়ে বনে জঙ্গলে ঘুরেন, হাওয়া বাতাস খান। ভদ্র ভাষায় কথা বলো। আমরা যথেষ্ট ভদ্র। কি কন মিয়া ভাই? আপনি তো অভদ্রের মতো মেয়ে ছেলে সঙ্গে লইয়া গায়ে হাওয়া লাগাইয়ে ঘরে। একটা অসুস্থ অসহায় মেয়েকে নিয়ে ধরনের কথা বলতে লজ্জা করে না? লজ্জা তো আপনার করণেরই কথা। মানুষের চোখের সামনে ইসে ইসে করেন। খবরদার, মুখ সামনে কথা বলবে। অত চেত্তে ওঠেন কেন? চেত্তে ওঠেন কেন? আর একটা কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কি করছিস সজল? ছাড়, ছাড় বলছি। ছাড় না সজল, সজল। চল।
আপনাকে আবার কিছু কথা বলার আছে। বলুন। আপনার কি এখনো মনে পড়েনি কে আপনি? আমার আমার কোনো কিছু স্মরণ হচ্ছে না। আসলে আপনি মনে করার চেষ্টা করছেন না। আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে কিভাবে বলবো? আপনাকে নিয়ে গ্রামের লোকজন আজে বাজে কথা বলছেন। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। এটা ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, আমার আত্মসম্মানের প্রশ্ন। যে করে হোক আপনাকে মনে করতে হবে কে আপনি। জানি না, আমি কিচ্ছু জানি না। মনে করার চেষ্টা করুন। অনেক চেষ্টা করেছি, পারিনি। আপনাকে পারতেই হবে। আমি কিচ্ছু জানি না। আপনাকে জানতেই হবে। কতদিন এরকম স্মৃতিহীন হয়ে থাকবেন? বলুন, কে আপনি? কি আপনার অতীত? চুপ করে থাকবেন না, বলুন আপনি, বলুন। মা, এভাবে হয় না রে সাধন, এভাবে হয় না। না মা, কিচ্ছু জানি না। আসলে এভাবে কোনো লাভ হবে না। তাছাড়া তোমার ওই আচরণটা ঠিক হয়নি। কিন্তু কিন্তু আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। না না, তোমাকে ধৈর্য ধরতে হবে। মস্তিষ্কের ব্যাপারটা বড়ই জটিল। তাছাড়া আমি তো কোনো সাইকিয়াট্রিস্ট নই, আমি একজন সাধারণ চিকিৎসক। আমার কাছে মনে হচ্ছে যে ওকে তোমার একটু ক্লোজ অবজারভেশনে রাখো, হয়তো কোনো সূত্র পেয়ে যাবে। আর তাছাড়া ওই তার উপর তোমরা কোনো রকম কষ্ট বা আঘাত দিও না, ওর প্রতি সহানুভূতিশীল হও। আমার ভুল হয়ে গেছে। আসলে আসলে আমি ঠিক ভাবতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। আমার মতো একজন মানুষের কাছে ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছে? এসব কি বলছেন আপনি? কি আপনি কাঁদছেন? স্মৃতিহীন একজন মানুষ যখন খুব অসহায় হয়ে যায়, তখন চোখের জল ছাড়া তার কি বা অবলম্বন থাকে? আপনাদের কোনো দোষ নেই, আর কতকালে বোঝা বইবেন। আসলে আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আমি কষ্ট পেলেই বাকি। আপনার চোখে জল দেখলে আমার কষ্ট হয়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনাকে ছুঁয়ে বলছি, খুব যে পলা থাকতেছ, বিষয়টা কি? আবল তাবল কইও না। ভালোয় ভালো চলো, নাইলে গলায় গামছা দিয়ে লয়ে যাবো। মুখ সামলাইয়া কথা কইও। আমি চুরি করছি না ডাকাতি করছি যে গলায় গামছা দিবা? যা করছো তা তুমি ভালো করে জানো। শোনো, তোমার আমি সাপ সাপ কয়া দিই, মাথার ঘাম পায়ে ফেলাইয়া ফসল ফলাইছি। 3 মণ ধানের বেশি এক দানাও দেবো না। এত ফাল পাইরো না। করজনানোর সময় সাদা দলিলে টিপসে দিচ্ছ, সেইটা মনে আছে? আমার মাতবর সাহেবের নাম হইল গিয়া কি হয়েছে? কিছু না। আপনি কিছু লুকোচ্ছেন না তো? না, আমি কিছু লুকোচ্ছি না। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। এভাবে বাড়ির বাইরে আসাটা ঠিক হয়নি আপনার। সজল, কথা আছে। আপনি ঘরে যান।
চাচা বিষয়টা আমি ঠিক বুঝলাম না। আরে সজল আর তার মা একটা অচেনা মায়ারে ঘরে এনে রাখছে। সজল তার হলে ঘোরাঘুরি করে, এদেরই সালিশি হইব আর কি। কিন্তু সজল ভাই তো ভালো চরিত্রের মানুষ। তাছাড়া শুনছি মায়েরা নাকি অসুস্থ। তোমরা পুরাপান মানুষ, তোমরা এত সব বুঝবা না, আমাদের কথাই তো চলবো না। সালিশিতে কি হয় কে জানে। সারা গ্রাম জুড়ে কি যে সব আজে বাজে কথা হচ্ছে, আমার কিছুই ভালো ঠেকছে না রে সজল। ভয় পাওয়ার কিছু নেই মা, আমরা তো কোনো অন্যায় করিনি, একটা অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছি। মাতবর নাকি সালিশ ডেকেছে। আপনারা তো সবই শুনলেন, এইখানে গ্রামের ময় মুরব্বী সবাই উপস্থিত আছে। আমি নিজে কোনো সিদ্ধান্ত দিতে চাই না, সিদ্ধান্ত আপনারাই দেন। সিদ্ধান্তের কথা পরে, আপনারা তো মাথা ব্যথা কেন বুঝলাম না। না দান পোলা, বুঝবা কেমনি? একটা অজানা আছে না মায়ারে কুড়া কেন? স্মৃতি নাই, ভালো কথা। এই গ্রামে ময় মুরব্বী আছে, একটা সমাজ আছে, কাউরে না জিগায়া হুট করে ঘরের মধ্যে তুলি। মাদবর সাহেব, আপনার মেজাজটা বড় চড়া মনে হইতেছে। চপ, সালিশের মধ্যে পাগল ছাগলের কোনো কথা নাই। আমি পাগল না, ভাদ্র মাস আসতে এখনো অনেক মেলা। চুপ, একদম চুপ। সজল এখনো ফিরলো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মানে আমি মাস্টার সাহেবের বাড়ি যাচ্ছি, কেমন? মাস্টার সাহেবের বাসা তো অনেক দূরে, আমি আপনার সঙ্গে যাই। না আমার না, তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাই। শাস্তিটা কি হইব তাই কন। হ্যাঁ, আসল প্রসঙ্গে আসা দরকার। এ বিষয়ে সজল মিয়ার বক্তব্য শোনা দরকার। আমি তো কোনো অন্যায় করিনি। স্মৃতিহীন একটি মেয়েকে আশ্রয় না দিয়ে যদি ঘর থেকে বের করে দিতাম, তাহলে সেটাকে মানুষের কাজ হতো? মেয়েটির পরিচয় খুঁজে বের করার জন্য আমি চেষ্টার কম করিনি। গ্রামের অনেকেই কথা জানে। ঘটনা অন্যখানে, সেই জন্য মাদবর সাহেবের মাথাটা আরো জাল হয়ে গেছে। কি গো রমেশ মিয়া, আসল ঘটনা খুইলা কও। ধমক দেন না মাতবর সাহেব। সাদা দলিলে টিপ সই নিয়া আমার জমি জমা সব কাইরা নিতে চাইতেন। সজল বাবাজি বাধা দিছে, তাই আপনার এই সব চক্রান্ত। এক বিষয়ের মধ্যে আরেক বিষয় ঢুকাও, ভিতরে পাইছ। মাতবর সাহেব, বিচার করেন। মজলিসের সিদ্ধান্ত, তুমি আজ ওই মায়ারে ঘর থেকে বাইর করে দিবা। আমি অমানুষের মতো কাজ করতে পারবো না। তার মানে আমরা সবাই অমানুষ? এত বড় কথা। ওই মেয়ে কে হয় তোমার? কোন অধিকার ওরে ঘরে রাখবা? ওইটা কি তোমার ঘরের বউ? চুপ করে আছো কে? জবাব দাও, কোন অধিকারে তুমি ওরে ঘরে রাখবা? আমি ওকে বিয়ে করব। বিয়ে করবা কইলি এলো, নাম নাই, পরিচয় নাই, স্মৃতি নাই, কেমনে হয়? অতীত স্মৃতি নাই, কিন্তু বর্তমান তো আছে। সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে আমি যাই। আমরাও তাইলে যাই। মাদবর সাহেব, এটা ধরেন, আপনার মাথার এখন যে অবস্থা, কামে লাগবো। ধরেন। শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে।
কি হয়েছে? কিছু না। এত ভয় পাচ্ছেন কেন? ওই লোকটা কোন লোকটা? না, আমি ভয় পাওয়ার কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন প্লিজ। হ্যাঁ, শান্ত হয়ে বসুন। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমারও কিছু জরুরি কথা আছে। আমারটা আগে। না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আপনাকে আমার সব কথা শুনতে হবে। সব শুনবো, তবে আমারটা আগে। একটু আগে আমি গ্রামের সব মানুষের সামনে বলে এসেছি আমি আপনাকে বিয়ে করব। না, এ হতে পারে না। কেন হতে পারে না? আমাকে আপনার অনুপযুক্ত মনে হয়? আপনি আমার কাছে অনেক বড়। চোখ বন্ধ করলে আমার মতো একটা লোক চেনা না, এ হতে পারে না। কেন হতে পারে না? আমাকে আপনার অনুপযুক্ত মনে হয়? আপনি আমার কাছে অনেক বড়। চোখ বন্ধ করলে আমার মতো একটা লোক যে মানুষের স্বপ্ন দেখে আপনি তার চেয়ে বড়, তবুও হয় না। কেন হয় না? আপনি আমার কিছু জানেন না। আপনার অতীত নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি আপনাকে কি করে বোঝাই আপনি ভুল করছেন। আমি এতদিন যা বলেছি সব মিথ্যা, যা করেছি সব অভিনয়। আমার স্মৃতি হারিয়ে যায়নি, আমি স্মৃতি হারিয়ে যাওয়ার অভিনয় করেছি শুধু। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, আমি আপনাদের সাথে প্রতারণা করেছি। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি যে বলেছি সব মিথ্যা। আপনার কথা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে, অতীত স্মৃতির ভয়াবহতা আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে ফিরছে। যদি সত্যি স্মৃতি হারিয়ে যেত তো আমি বেঁচে যেতাম। তাহলে বলুন, কে আপনি? কি আপনার পরিচয়? কেন আমাদের সাথে এই প্রতারণা করলেন? আমার নাম বকুল, জন্মেছি ময়মনসিংহে। জন্মে মাকে দেখিনি, বাবা বেশি দিন বাঁচেনি। বড় হয়েছি মামার সংসারে। স্নেহ ভালোবাসা কাকে বলে ছোটবেলা থেকে কোনোদিন বুঝতে পারিনি। মনের ভেতর জেদ ছিল, লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবো। জীবনের সাথে ক্রমাগত যুদ্ধ করে গেছি। দুমুঠো ভাত আর একটু আশ্রয়ের জন্য মামির সংসারের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। সমস্ত কান্না মুখের মধ্যে চেপে রাখতাম। একটা দিন কি দুঃসহ যন্ত্রণা, ওসব পিতলা শখ বাদ দাও। আমি বলছি যে লেখাপড়া বন্ধ, তারপরও তুমি কলেজে গেলা কোন সাহসে? হ্যাঁ, আমি মামাকে বলেছি লেখাপড়া করব। কি এই সংসার তোমার মামার কথায় চলে না আমার কথায়? হ্যাঁ, আমি বলছি বন্ধ, ব্যাস বন্ধ। অনেক হইছে, বসায় বসায় আর খাওয়াইতে পারুম না। সংসারের সব কাজ তো আমিই করি। মুখে মুখে চাপা করো না। কত টাকা রেখে গেছিল তোমার বাপে? হ্যাঁ, এত খরচ আইব কোন থেকে? একজন মৃত মানুষকে নিয়ে কথা বলছেন কেন? কি আমার মুখের উপরে কথা কও? হ্যাঁ, সাহস বাইরে গেছে না? আর একটা কথা মুখের উপর কইলে একেবারে চাপা ভাইয়া ফেলাম। খালা। আরে রমজান, আসো আসো। খালা কি করো? এমন মেয়ের গায়ে কি কেউ হাত তোলে? আরে বেয়াত্তব
মাইয়া, কথা কইলে কথা শুনে না। কিন্তু খালা, আমি যে তোমার সব কথা শুনতে রাজি। এই বিদেশ থেকে মেলা টাকা পয়সা কামাইছি, আগের বউটাও মইরা গেছে। এখন এই বকুলের মতো একটা সুন্দর বউ দরকার। আমি তো বেশি কিছু আশা করিনি, সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। তারপরও মামি আমার লেখাপড়া বন্ধ করে দিলেন, এখন একটা বাজে লোকের সঙ্গে আবার বিয়ে দিতে চাইছেন। কাঁদিস না বকুন, কান্নাকাটি করে সব সমস্যার সমাধান হয় না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্ম নেয় আমৃত্যু দুর্ভাগ্য যাদের সাথে থাকে। আমি তেমন দুর্ভাগ্য একজন মানুষ। আমার বন্ধুরে সাথে নিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদের সাথে আনছো, ভালো কথা। আমার জন্য কি আনছো? আনছি খালা, আনছি তোমার জন্য নিয়ে আসছি। আরে তোমার জন্য আনবো না তো আনবো কার জন্য? ধরো দেখি দেখি। আরে এটা খুব সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। ইয়ে খালা, বকুল কই? ঘরে। ওর লোক একটু আলাপ টালাপ করতাম আর কি। আরে, কোনো অসুবিধা নাই, 2 দিন পরে ও তো তোমারই বউ হইব। যাও আলাপ করো তুমি, আমি ততক্ষণে এইটা ওই পাশের বাড়ি থেকে দেখাই আনি। আচ্ছা। আর শোনো, ওই আমি ফিরা না পর্যন্ত তুমি থাকো কিন্তু। আচ্ছা থাকুম। বকুল, আপনি কেমন আছো? আপনি এখানে কেন এসছেন? এই তোমার সঙ্গে একটু গপ সপ করতে আসলাম আর কি। বেরিয়ে যান, আপনি এক্ষুনি বেরিয়ে যান। আরে এমন করে কা, 2 দিন পর তো তুমি আমার বউই হইবা। এই তাছাড়া খালা তো সবই জানে। মামা, মামা, আর শোনো না, আর শোনো না, বোকামে কিচ্ছু বোঝে না। বেরিয়ে যান বলছি। আসো না, তোমার সঙ্গে একটু গপ সপ করি, একটু কথাবার্তা বলি, এই একটু কথা শুনো। মামা দেখে কি হলো? এমন করতেছ কে? রমজান, 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 রমজান। খুন, 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 খুন। সেই থেকে ছুটছি আর ছুটছি। জীবন থেকে পালাতে চেয়েছিলাম, এক জীবন থেকে পালাতে চেয়েছিলাম, আরেক জীবনে এসে পড়লাম। আমার আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। কিন্তু কিন্তু আপনি তো আমাদের সব খুলে বলতে পারতেন। বিশ্বাস করুন, আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কেন পারেননি? আমরা তো আপনাকে অবিশ্বাস করিনি, কেন মিথ্যার আশ্রয় নিলেন? জ্ঞান ফেরার পর মনে হলো আমার একটা নিরাপদ আশ্রয় দরকার, তাই মিথ্যে ভান করলাম। ভেবেছিলাম কদিন পর চলে যাব। এত
স্নেহ ভালোবাসা আমি কখনো পাইনি। আপনার মার আদর স্নেহ আমার ভেতরের কাঙাল মনটাকে লোভী করে তুলল। আপনার সাহচর্য মানুষের প্রতি আমার মনে বিশ্বাস এনে দিল। মিথ্যের আড়ালটা আমি আর ভাঙতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন। আপনি তো ইচ্ছা করে করেননি, পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে। কিন্তু আইন তো সে কথা মানবে না। ওই লোকটা আমাকে ঠিকই ধরিয়ে দেবে, আমার হাতে হাত করা পড়বে, ফাঁসি ধরি পড়বে গলায়। না, এ হতে পারে না, এ আমি হতে দেব না, কিছুতেই না। কেন? আমি তো আপনার কেউ নই। আমার মতো একটা মেয়ের জন্য কেন এই দুঃখ বোধ? খুব গোপনে, খুব সযত্নে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আজ আমার বেঁচে থাকার সত্যি বড় লোভ হচ্ছে। আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। ওই যে ওই মেয়েটা। তুমি শিওর? অবশ্যই ওই মেয়েটি রমজানকে খুন করেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। রমজান আলীকে খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। না, ও কোনো দোষ করেনি। ও যা করেছে ও সম্মান রক্ষার জন্য করেছে। দেখুন, আমরা বিচারক নই, কে দোষী আর কে নির্দোষ সেটা আদালতেই হবে। সজল, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমি এতদিন যা বলেছি সব মিথ্যা। আমার নাম বকুল, আমার স্মৃতি হারায়নি। একটি নিরাপদ আশ্রয়ের জন্য আপনাদের স্নেহ ভালোবাসার লোভে আমি মিথ্যা বলেছি। আমি খুনি, কিন্তু বিশ্বাস করুন, এই যে সম্ভ্রম বাচ্চাতে আমারই হাতে রক্তের দাগ লেগেছে, আমার মনে কোনো পাপ ছিল না। বকুল, আপনি এসব কি কইতাছেন আপামনি? আমার তো কিছুই বিশ্বাস হয় না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় কোথাও কোনো গন্ডগোল হয়েছে। আপনি আপামনির সাইডে দেন। এসব আদালতের ব্যাপার। আরেস্টার। চলুন। সজল, আমার বাঁচবার বড় স্বাদ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ জন্ম নেয়, ভাগ্য যাদের সাথে শুধু পরিহাসই করে। আমি তেমনি দুর্ভাগা একজন মানুষ। না বকুল,